audio jungle. অপরদিকে যারা প্রতিহিংসার রাজনীতিতে ডুবে থাকে তারা কি করে শক্তিশালী বিরোধী দলের কথা বলে, প্রশ্ন রুহুল কবির রিজভীর। বর্তমান সরকার গণতন্ত্রকে কবরে শায়িত করে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে কবরে শায়িত করে এখন গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে চায়। তারা শক্তিশালী বিরোধী দল চায়। সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। রিজভী বলেন, আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা আবুল মনসুর আহমেদ দুঃখ করে তার বইয়ে লিখেছেন, ১৯৭৩ সালে যেখানে অন্য কোনো দলের ক্ষমতায় আসার কোনো আভাস ছিল না, তারপরও ছোট্ট বিরোধী দলকে আওয়ামী লীগ সহ্য করতে পারেনি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, সরকার বিরোধী দলের নেতৃত্বকে মাস্টার প্ল্যানের মাধ্যমে হত্যা চেষ্টা অব্যাহত রেখেছে। যারা প্রতিহিংসা ও বিদ্বেষের রাজনীতিতে ডুবে থাকে তারা কি করে শক্তিশালী বিরোধী দলের কথা বলে, এ যেন ভূতের মুখে রামনাম। তিনি বলেন, সম্পূর্ণ প্রতিহিংসার বশবর্তী হয়ে এদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, ৪ বারের নির্বাচিত প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় বন্দী করে বিনা চিকিৎসায় হত্যা করার জন্য গৃহবন্দী রাখা হয়েছে, তা দেশবাসী দেখতে পাচ্ছে। তাকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হচ্ছে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে অসংখ্য মিথ্যা মামলা দিয়ে ফরমায়েশি রায় দিয়ে দেশে ফিরতে দেওয়া হচ্ছে না। আমাদের প্রায় ৩৫ লাখ নেতাকর্মীর নামে ১ লাখেরও বেশি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও ৫০০'র বেশি গুমসহ হাজারো নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। আমাদের দলের সব সিনিয়র নেতার নামে অসংখ্য মামলা। আদালতের বারান্দায় বিএনপি নেতাদের দিন কাটে। বিএনপির মতো বিশ্বে খুব কম রাজনৈতিক দল আছে যারা গণতন্ত্র প্রতিষ্ঠায় এত নির্যাতন সহ্য করেছে, উল্লেখ করে রিজভী বলেন, দেশের নির্বাচন ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে অবৈধভাবে সরকার গঠন করে বড় বড় কথা বললেও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে তারা পরাজিত হবেই। তিনি বলেন, আওয়ামী লীগ ও তাদের গৃহপালিত দল ছাড়া এদেশে বর্তমানে সুষ্ঠু ভোট হয় এ কথাটি কেউ বিশ্বাস করে না। দেশের বৃহত্তম দল বিএনপি সহ অন্যান্য সব রাজনৈতিক দল ও নাগরিক সমাজ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে আন্দোলন করেছে তার বিজয় সুনিশ্চিত। এ সময় রিজভী অভিযোগ করেন, গত ৩০ জানুয়ারি বরিশালের গৌরনদী পৌরসভার নির্বাচনে ধানের শীষের মেয়র প্রার্থীর প্রচার মাইক ভেঙে ফেলা হয়েছে, পোস্টার ব্যানার লাগাতে দেওয়া হয়নি এবং লাগানো পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। নেতাকর্মীদের মারধর সহ প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। ভোটের দিন বিএনপির এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়েছে আওয়ামী ক্যাডাররা। ভোটারদের কাছ থেকে ব্যালট পেপার কেড়ে নিয়ে তাতে নৌকা প্রতীকের সিল মেরে ব্যালট বাক্স ভর্তি করা হয়েছে। সেখানে ভোট বর্জনের ঘোষণা দিয়ে অনতিবিলম্বে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী জহির সাজ্জাদ হান্নান শরীফ। মিয়ানমারের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। মিয়ানমারের ক্ষমতাসীন দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির নেত্রী অং সান সুচি এবং দেশটির রাষ্ট্রপতি উইন মিন্টকে আটকের ঘটনায় দেশটির সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন। প্রেস নোটের মাধ্যমে পরবর্তীতে প্রতিক্রিয়া জানানো হবে বলেও জানিয়েছেন তিনি। সোমবার অং সান সুচি গ্রেফতারের পর এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একটি বেসরকারি টেলিভিশনের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি এসব কথা বলেন। মিয়ানমারের ডি ফ্যাক্টো তথা অনানুষ্ঠানিক প্রধান অং সান সুচি ও রাষ্ট্রপতি সেনাবাহিনীর হাতে আটকের ফলে রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশে উদ্বেগ সৃষ্টি হচ্ছে। কার্যত সেনাবাহিনীর হাতে ক্ষমতা চলে যাওয়া ও দেশটিতে ১ বছরের জরুরি অবস্থা জারির ফলে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে এই উদ্বেগ তৈরি হয়েছে। আজ সোমবার নতুন পার্লামেন্টের প্রথম অধিবেশন বসার কথা ছিল। তার আগে ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির প্রধান ও মিয়ানমারে বেসামরিক প্রশাসনের মূল নেত্রী হিসেবে পরিচিত অং সান সুচি ও প্রেসিডেন্ট ইউন মিন্ট সহ দলটির শীর্ষ নেতাদের আটক করে সেনাবাহিনী। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে জাকাত তহবিলের অর্থ আত্মসাতের মামলায় অভিযোগ গঠন বাতিল চেয়ে হাইকোর্টে রিভিশন আবেদন করা হয়েছে। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মাওলানা সাঈদীর পক্ষে আইনজীবী মোহাম্মদ মোজাহিদুল ইসলাম শাহীন এ আবেদন দাখিল করেন। আইনজীবী মোজাহিদুল ইসলাম শাহীন নয়াদিগন্তকে বলেন, ইসলামিক ফাউন্ডেশনের জাকাতের অর্থ আত্মসাতের মামলায় বিচারিক আদালতে সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ বাতিল ও অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে এ আবেদন করা হয়েছে। বিচারপতি এম এনায়েতুর রহিম ও মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চে এই আবেদনের উপর শুনানি হতে পারে। এর আগে গত ১১ জানুয়ারি রাজধানীর পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত অস্থায়ী ঢাকার বিশেষ জজ আদালত ১-এর বিচারক সৈয়দা হোসনে আরা অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। একই সাথে এ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরুর জন্য আগামী ১৭ ফেব্রুয়ারি দিন ধার্য করেন আদালত। মামলায় মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সহ মোট ৬ জনকে আসামি করা হয়। অপর ৫ আসামি হলেন ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক
মোহাম্মদ লুৎফুল হক, মসজিদ কাউন্সিল ফর কমিউনিটি অ্যাডভান্সমেন্টের সাবেক চেয়ারম্যান মাওলানা আবুল কালাম আজাদ, বন্ধুজন পরিষদের প্রধান সম্পাদক মিয়া মোহাম্মদ ইউনুস, ইসলামিক সমাজ কল্যাণ কেন্দ্রের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন ও ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ কাউন্সিলের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হক। ইসলামিক ফাউন্ডেশনের জাকাত তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে সংস্থাটির সাবেক পরিচালক আইয়ুব আলী চৌধুরী ২০১০ সালের ২৪ মে শেরেবাংলা নগর থানায় এ মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী ২০১২ সালের ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী মানবতা বিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডের আদেশ নিয়ে বর্তমানে কারাগারে রয়েছেন। মামলার নথি অনুযায়ী জাকাতের ১,২৭,৫০,০০০ টাকা আত্মসাতের অভিযোগ এনে ২০১০ সালে ইসলামিক ফাউন্ডেশনের অর্থ ও হিসাব বিভাগের তৎকালীন পরিচালক আইয়ুব আলী চৌধুরী, দেলোয়ার হোসেন সাঈদী সহ ৪ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০১২ সালের ৩০ এপ্রিল দেলোয়ার হোসেন সাঈদী সহ ৭ জনের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী আদালতে অভিযোগপত্র জমা দেন। উল্লেখ্য, মানবতা বিরোধী অপরাধের মামলায় ২০১৮ সালের ১৭ ফেব্রুয়ারি মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর আগে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ২০১০ সালের ২৯ জুন সাঈদীকে গ্রেফতার করা হয়। পরে একই বছরের ২ আগস্ট মানবতা বিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন। পি কে হালদারের সহযোগী শঙ্খ ব্যাপারী কারাগারে। বিদেশে পলাতক এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার ওরফে পি কে হালদারের ঘনিষ্ঠ সহযোগী শঙ্খ ব্যাপারীকে কারাগারে পাঠানো হয়েছে। দুর্নীতি দমন কমিশনের ২ দিনের জিজ্ঞাসাবাদ শেষে আজ সোমবার দুপুর ১:৩০টায় দুদক কার্যালয় থেকে কারাগারে পাঠানো হয় তাকে। এর আগে গতকাল রবিবার সকাল ১০টায় কমিশনে আনা হয় শঙ্খ ব্যাপারীকে। এরপর দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিনের তত্ত্বাবধানে একটি দল তাকে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে। সোমবার সকাল ১০টা থেকে তাকে আবারও জিজ্ঞাসাবাদ করে দুদক। এরপর কারাগারে পাঠানো হয় তাকে। গত ৪ জানুয়ারি পি কে হালদারের আত্মীয় ও ঘনিষ্ঠ সহযোগী শঙ্খ ব্যাপারীকে গ্রেফতার করা হয়। তার নামে রাজধানীর ধানমন্ডি এলাকায় একটি বিলাসবহুল ফ্ল্যাটের সন্ধান পাওয়া যায়, যা পি কে হালদারের অর্থায়নে কেনা হয়েছিল বলে দুদকের অনুসন্ধানে বেরিয়ে আসে। ওই দিনেই ঢাকা মহানগর জজ বিশেষ আদালতে তোলা হয়। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারপতি কেম ইমরুল কায়েস। দুদকের অভিযোগে বলা হয়, শঙ্খ ব্যাপারীর নামে যেসব সম্পদ রয়েছে তার কোনো বৈধ উৎস নেই। তার মালিকানাধীন মুন এন্টারপ্রাইজের নামে নেওয়া ৮৩,৮৪,০০,০০০ ঋণের টাকা আত্মসাৎ করেন পি কে হালদার। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন সূত্র থেকে জানা যায়, পি কে হালদার ও তার বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জমা হয় প্রায় ১,৬০০ কোটি টাকা। এর মধ্যে ৩টি প্রতিষ্ঠানের হিসেবে ১,২০০ কোটি টাকা, পি কে হালদারের হিসেবে ২৪০ কোটি টাকা এবং তার মা লীলাবতী হালদারের হিসেবে জমা হয় ১৬০ কোটি টাকা। অন্যদিকে পি কে হালদারের এক ইন্টারন্যাশনাল লিজিং থেকেই ২,০০০ কোটি টাকার বেশি অর্থ বের করে নিয়েছেন। এসব টাকা দিয়েই আর্থিক প্রতিষ্ঠানগুলোর মালিকানা কেনা হয়। তবে ঋণ নেওয়া পুরো টাকার হদিস মিলছে না। পি কে হালদারের প্রতারণায় সহায়তাকারী ২৪ জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞাও দিয়েছেন উচ্চ আদালত। বিরোধী দলগুলোতে এখন দক্ষ নেতৃত্বের অভাব বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণতন্ত্রের জন্য শক্তিশালী বিরোধী দল থাকা জরুরি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দক্ষ নেতৃত্বের অভাবে বিরোধী দলগুলো জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি ওয়েবসাইট উদ্বোধন এবং জাতির পিতার ভাষণের ডিজিটাল সংকলন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। জাতীয় সংসদ সচিবালয় আয়োজিত মুজিব বর্ষের কার্যক্রম মুজিব বর্ষ ওয়েবসাইট ২০২০-২১ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অডিও ভাষণের ডিজিটাল সংকলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী বলেন, এখন বিরোধী দল বলে যে দলগুলো রয়েছে তাদের নেতৃত্ব সেভাবে নেই বলে জনগণের আস্থা ও বিশ্বাসটা তারা অর্জন করতে পারেনি। কিন্তু গণতন্ত্রের জন্য শক্তিশালী বিরোধী দল অবশ্যই দরকার, এতে কোনো সন্দেহ নেই। দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার ক্ষেত্রে সংসদের ভূমিকা রয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, কারণ সংসদ এমন একটা জায়গা যেখানে জনপ্রতিনিধিরা আসেন এবং জনগণের কথা বলার সুযোগ পান। সংসদের বিরোধী দলে থাকাকালীন তাদের কি ধরনের সমস্যার মোকাবেলা করতে হয়েছে সেসবের অভিজ্ঞতা তার দল এবং তার নিজের রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যে কারণে আমরা কিন্তু আর সে ধরনের সমস্যার সৃষ্টি করি না। স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং সাংসদ নাবিল আহমেদকেও অনুষ্ঠানে বক্তৃতা করেন। চিফ হুইপ নুরি আলম চৌধুরী এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন।